কি হলো? হঠাৎ করে মুখ ঘুরিয়ে নিলে যে? কিছু না। কিছু তো হয়েছে, বলো। লজ্জা লাগছে তোমার? তোর মাথা আবার নিচু করে ডানে বামে নাড়িয়ে না জানাই। আজ থেকে আমরা পূর্ণাঙ্গ রূপে স্বামী স্ত্রী, তাই তোমার মনে যা আসবে আমাকে বলে দিবে। ভালোবাসি তোমায়, জানি কথাটা তোমাকে আগেও বলেছে, তবে তুমি বিশ্বাস করেছো কিনা তা জানি না। তোর হক চকিয়ে যায় মিহালের কথায়, তাড়াতাড়ি করে বলে, তুমি ভুল বুঝছো। আমি বিশ্বাস করি তুমি আমায় ভালোবাসো, শুধু কখনো ছেড়ে যেও না প্লিজ। আমি নিতে পারবো না সেটা। কথাটা বলতে বলতে চোখে পানি চলে আসে তুরের, আর মিহাল তা দেখে চোখ থেকে তা গড়িয়ে পড়ার আগে দুই চোখের ওয়াটার লাইন থেকে মিহাল নিজের আঙুল দিয়ে মুছে নেয়। এরপর তুরের কপালে নিজের অধর স্পর্শ করে খুব সময় নিয়ে। তোর এ সময়টা আঁখি যুগল নমিত রেখে লাজুক হাসে, রুমের লাইট বন্ধ করে আবার আগের মতো করে নেয়। তুরকে বিছানায় বসিয়ে মিহাল পূর্ব পাশের জানালার গ্লাস লাগিয়ে পর্দা টেনে দেয়, সামান্য ফাঁকা রাখে যাতে বাহিরের আলো প্রবেশ করতে পারে। এরপর নিজে এসে তুরের পাশে বসে আর বলে, তোমার জন্য এই উপহারটা এনেছে। হাতের মধ্যে একটা রিং বক্স নিয়ে বলে। এরপর এটাকে খুলে বের করে একটা ছোট ডায়মন্ড পাথরের রিং। রিংটা তুরের অনামিকা আঙুলে পরিয়ে দেয় আর তুরের হাতে নিজের ঠোঁট স্পর্শ করে। কিছুক্ষণ ওরা রুমের দক্ষিণ দিকের জানালা, যেটা দিয়ে গার্ডেনের বাম পাশে যাওয়া যায়, সেটা খুলে একে অপরের বাহু জড়িয়ে কাঁধে মাথা রেখে আকাশ দেখে। এরপর মিহাল তুরকে কোলে তুলে নিয়ে বিছানায় বসিয়ে দরজা যে লাগিয়ে দিয়ে নিজে তুরের পাশে একদম কাছাকাছি এসে বসে বলে, আজ সম্পূর্ণরূপে তোমাকে চাই আমার করে, অনুমতি দিবে? তোর কিছু না বলে মাথা নিচু করে লাজুক মুখে আঙুল দিয়ে বিছানার সাদা চাদরের ওপর বিছানো ফুলের পাপড়িগুলো খুঁটছে। কি হলো বলো? কথাটা বলে মিহাল আবারও তুরের থুতনিতে হাত দিয়ে মাথা উঁচু করে নিজের বরাবর করে। তোর নিজের আঁখি জোড়া মুদন করে রেখেছে, তা দেখে মিহাল চোখের ওপর ফোঁ দেয় আর তোর সঙ্গে সঙ্গে কেঁপে ওঠে। মিহালের বুকে মুখ লুকায়, একে অপরের ভালোবাসার আলিঙ্গনে জড়িয়ে নেয় দুজনে। পূর্ণতা পায় ওদের ভালোবাসার স্পর্শ। রাত 2:45। তোর মিহালের বুকে মাথা রেখে গুটিসুটি মেরে শুয়ে আছে। প্রচণ্ড পেট ব্যথা ও শীতে কুঁকড়ে আছে তোর। একটা মোটা হোয়াইট ব্ল্যাঙ্কেটও ওর শীতে মানাচ্ছে না। তার ওপর আজকে মাঝরাতের দিকে ভারী তুষারপাত পড়া শুরু হয়েছে, কিন্তু রাত 12টার আগ পর্যন্ত হালকা তুষারপাত পড়ছিল, যা শরীরে শুয়ে যাচ্ছিল কিছুটা। একটা কথা আগের পর্বে বলতে ভুলেই গেছি, ওরা যখন গার্ডেনের পাশে দরজার সামনে বসেছিল তখন গায়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে নিয়েছিল। তোর ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু ব্যথার কারণে ঘুম আসছে না, তাই মিহালের বুকে শুয়ে আছে আর তুষারপাত দেখছে পর্দার অল্প ফাঁকা দিয়ে। মিহাল বুঝতে পারছে তুরের কষ্ট হচ্ছে, তাই সে উঠতে চেয়েছিল, কিছু হালকা খাবার, ঔষধ ও পানি আনবে, কিন্তু তোর উঠতে দিল না আর বলে তার এভাবে থাকলে একটু পর ব্যথা কমে যাবে আর এখন কিছু খেতে ইচ্ছা করছে না। মিহাল আর কি করবে, নিজেও নিজের বউকে জড়িয়ে ধরে শুয়ে আছে আর ভাবছে, ইস, এত ভালো লাগে কেন মেয়েটাকে? এতটা স্নিগ্ধ কেন লাগে? মন চায় একেবারে বুকের পাঁচের মধ্যে ঢুকিয়ে রাখে, যাতে কোথাও যেতে না পারে। এতটা কিভাবে ভালোবেসে ফেললাম আমি তোরকে? এখন তো আমি মেয়েটার সব কিছুতে মুগ্ধ হই। যদি কোনোদিন আমায় ছেড়ে দূরে কোথাও চলে যায়, তাহলে কি আমি বাঁচতে পারবো? জানি না। ওরে আমি আমার কাছ থেকে দূরে যেতেই দিব না, সবসময় আগলে রাখবো। দেখো না, বাচ্চাদের মতো গড়িসুটি মেরে শুয়ে আছে, একটু উষ্ণতা পেলেই হয়তো ব্যথাটা কমে যাবে। এইটা ভেবে তুরের শরীরে ব্ল্যাঙ্কেটটা খুব ভালোভাবে নিজের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল নিজের এই বাচ্চা বউটাকে। সকাল 5:30টায় প্রতিদিনকার মতো মিহালের ঘুম ভেঙে যায়। সকালে ফজরের নামাজ পড়ার সময় মিহাল আবার ঘুমায়, তাই সকাল 5:30টায় ঘুম থেকে উঠে যায় প্রতিদিন। আজও ঘুম থেকে উঠে প্রতিদিনকার থেকে ভিন্ন চিত্র দেখে, কারণ প্রতিদিন মিহাল একা থাকে, কিন্তু
আজকের সাথে একটা মেয়ে আছে। পর্দার ফাঁক দিয়ে আবছা আলো রুমে প্রবেশ করেছে, যার কারণে এলোমেলোভাবে ঘুমিয়ে থাকা তুরকে দেখে মিহালের ঘোর লেগে যাচ্ছে। কিন্তু এখন তো উঠতে হবে, তাই মিহাল তুরের কপালে ঠোঁটের আলতো স্পর্শ দিয়ে উঠে যায় বিছানা থেকে। তারপর ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে ফজরের নামাজটা পড়ে নেয়। তুরকে ডাকতে চেয়েছিল, তবে কি মনে করে আর ডাকলো না। ভাবলো পরে না হয় ও কাজা পড়ে নিবে নামাজটা। আজকে আবার নামাজের পর ঘুমাতে ইচ্ছা করছে না। সকাল 6:15 বেজে গেছে ইতিমধ্যেই। মিহাল ভাবলো তোর ঘুম থেকে উঠলে ওকে গরম দুধ ও ব্রেকফাস্টটা করিয়ে ঔষধ দিতে হবে। তাই নিজেই আজকে রান্নাঘরে চলে গেল সবার জন্য একটা সহজ ব্রেকফাস্ট রেসিপি তৈরি করতে। রান্নাঘরে যেয়ে ফল কাটতে কাটতে 7টা বেজে গেল। 9টার সময় ক্লাস আছে, তাই মেয়েরা উঠে পড়েছে ঘুম থেকে। তবে তুর ওঠেনি। ছেলেরা আর আধ ঘন্টা পর ঘুম থেকে উঠবে। ফাইজা ও লীরা ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে যেতে নিলে আড়াল থেকে দেখে নিহাল রান্নাঘরে ঘুটুর ঘুটুর করছে। তাই তারা দুইজন আড়াল থেকে দাঁড়িয়ে দেখছে কি করছে মিহাল। এর মধ্যেই নাদিয়া হাই তুলতে তুলতে ওদের কাছে চলে আসে আর দেখে ওরা আড়াল থেকে কিছু লক্ষ্য করছে। তাই সে নিজে ওদের মতো লুকিয়ে দেখতে লাগলো ওরা কি দেখছে। মিহালের ইতিমধ্যে ফল কাটা শেষ। এখন ফ্রিজ থেকে দই, দুধ ও ক্যাবিনেট থেকে ওটস, বাদাম ও মধু বের করবে। আড়াল থেকে ওরা তিনজন মিহালের কার্যবিধি লক্ষ্য করছে। ইতিমধ্যে ওরা এটা বুঝে গেছে যে মিহাল আজকে ব্রেকফাস্ট বানাচ্ছে। 7:20 দিকে ইয়ারা রুম থেকে বের হয়ে তিনজনকে কেমন লুকিয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে ওদের কাছে যায়। ইনায়া গিয়ে নাদিয়ার কাঁধে 2টা টোকা মারে আর নাদিয়া ভয় লাফ দিয়ে ওঠে। আর সাথে ওরা দুইজনও। কিছু একটা শব্দ পেয়ে মিহাল রান্নাঘর থেকে বের হয়ে দেখে 4জন লুকিয়ে লুকিয়ে কিছু করছে। মিহাল ওদের জিজ্ঞাসা করে, কি করছো তোমরা 4জন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? মিহালের কথা শুনে ফাইজা টিটকারি সুরে বলে, তার আগে তুমি বলো, তুমি কি করছো? নতুন জামাই বিয়ে করে বাসর করার পরের দিনই বউয়ের আদেশ নির্দেশ মানা শুরু করে দিলে। বাহ, ভালো তো। মিহাল ফাইজার কথায় লজ্জা পেয়ে যায়। আর লীরা, নাদিয়া তো মিটমিট করে হাসছে। মিহাল বলে, ফজরের নামাজের পর আজকে আর ঘুমোতে ইচ্ছা করলো না, আর তোর শরীর খারাপ লাগে, একটু ঘুমাচ্ছে। তাই ভাবলাম আজকে আমি না হয় একটা সহজ রেসিপি সবার জন্য ব্রেকফাস্টে বানাই। লীরা, ফাইজা, নাদিয়া ও ইনায়া উৎকণ্ঠিত হলো তোরের শরীর খারাপ লাগার খবর শুনে। লীরা বলে, কি হয়েছে ওর? বেশি শরীর খারাপ লাগছে নাকি? মিহাল ওদের আশ্বস্ত সুরে বলে, কিছু হয়নি। এটা বলে মিহাল আবার রান্নাঘরে যে একটা গ্লাসে দুধ ঢেলে সেটা মাইক্রোওভেনে গরম করতে দেয় আর বাকি কাজ করতে থাকে। ওরা তিনজন এবার রান্নাঘরে প্রবেশ করে আর ইনায়া যায় তুরের রুমের কাছে। তুরের রুমের দরজা বাহির থেকে লাগানো ছিল, তাই একটু হালকা ফাঁক করে দেখে তুর সাদা ব্ল্যাঙ্কেটে জড়িয়ে ঘুমিয়ে আছে। তুরের উন্মুক্ত গলা ও কাঁধের দিকটা ব্ল্যাঙ্কেট সরে যাওয়া দৃশ্যমান হয়ে আছে। এটা দেখে ইনায়ার বুঝতে বাকি থাকে না কী কারণে তোরের শরীর খারাপ। সেও আর অপেক্ষা না করে দরজাটা পুনরায় লাগিয়ে দিয়ে রান্নাঘরের দিকে যায়। আপেল 3টা, কলা 3টা, নাশপাতি 2টা, সবুজ আঙুর 2 কাপ, কালো আঙুর 2 কাপ, ড্রাগন ফল 2টা। এগুলো ছোট ছোট করে কাটতে হবে। তারপর 1.5 কাপ দই, 2 কাপ ওটস, 1.5 কাপ গরম দুধ, 4 টেবিল চামচ মধু ও কাজু, পেস্তা বাদাম কাটা 1 কাপ দিতে হবে। তৈরি সহজ রেসিপি। মিহাল তুর ও নিজের জন্য 2টা ডিম সিদ্ধ হতে দিয়েছিল। 2টা সিদ্ধ ডিম হওয়ার পর আরও 13টা সিদ্ধ ডিম করে দেয়। মাইক্রোওভেন থেকে গরম করতে দেওয়া এক গ্লাস দুধ, 2টা ডিম ও 2 বাটি ফ্রুট ব্রেকফাস্টে নিয়ে খুব আস্তে আস্তে যায় যাতে খাবারগুলো পড়ে না যায়। সেভাবেই নিজের ঘরের দিকে অগ্রসর হয়। বাকি সবার জন্য ফ্রুট ব্রেকফাস্ট ভিন্ন ভিন্ন বাটিতে করে রেখে দিয়ে গেছে। দরজার কাছে গিয়ে তো আর দরজা খুলতে পারছে না, তাই ওদের থেকে একজনকে ডাকে বলে
বলে দরজাটা খুলে দিতে। রুমে প্রবেশ করার পর দেখে তুরের গায়ের থেকে ব্ল্যাঙ্কেটটা কাঁধের নিচে নেমে যাচ্ছে, তাই তাড়াতাড়ি করে ব্রেকফাস্টের ট্রেটা রুমে থাকা টেবিলের ওপর রেখে দরজাটা ভেতর থেকে লক করে দেয়। তখন দরজা খুলতে মিহালকে সাহায্য করে নাদিয়া এসেছিল, আর এখন নাদিয়া মিটমিট করে হাসতে হাসতে ওদের কাছে চলে যায়। মিহাল আবার লজ্জায় পড়ে যায় নাদিয়ার সামনে, কিন্তু এখন তুরকে ঘুম থেকে উঠিয়ে সবার আগে এক গ্লাস গরম দুধ খাওয়াতে হবে, তাহলে ব্যথা থাকলেও সেটা আর থাকবে না। তুরকে আস্তে আস্তে ঘুম থেকে ওঠালো, এরপর ব্রেকফাস্ট ট্রেটা বিছানার ওপর নিয়ে আসলো, সাথে পানির জগ ও গ্লাস নিয়ে আসলো। তোর দুধের গ্লাস দেখেই করুণ নজরে মিহালের দিকে তাকায়, কারণ তোর খালি দুধ খেতে চায় না, তাও ওর মা ওকে খাওয়াতো জোর করে। আর এখানে আসার পর সকালে ওটস এর সাথে দুধ মিশিয়ে খায়, কিন্তু আজকে মিহাল এক গ্লাস দুধ তুরকে খাওয়ানোর জন্য নিয়ে এসেছে, তাই তুরের এমন দৃষ্টি। মিহাল ওয়াশরুম থেকে মাউথ ওয়াশ ও পানি নিয়ে এসে তুরকে বলে, এখানে হালকা করে মুখ চোখ ধুয়ে নাও, পুরো ঠিক মতো শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে মুখ ধুয়ে গরম দুধটা খেয়ে নাও, ভালো লাগবে। তোর অনিচ্ছা সত্ত্বেও মুখ ধুয়ে দুধটা খেয়ে নিল। এরপর ওরা দুইজনে মিলে ব্রেকফাস্ট কমপ্লিট করে। মিহাল তুরের হাতে 2টা ট্যাবলেট দিল খাওয়ার জন্য। তুর ভ্রুকুঁচকে একবার ট্যাবলেটগুলোর দিকে আরেকবার মিহালের দিকে তাকায়। তুর বলে, ব্যথার জন্য একটা ট্যাবলেট বুঝলাম, আরেকটা কেন? তুর অবশ্য জানে আর একটা ট্যাবলেট কেন, তাও মিহালের সাথে একটু দুষ্টামি করার জন্য না জানার ভান করে আছে। মিহাল তুরের দুষ্টামি বুঝতে পেরে বলে, আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু খেতে ইচ্ছে করছে না, তাহলে ওটা খেও না, দাও আমি ফেলে দিই। ভিন দেশে এসেছিলাম বিবাহিত সিঙ্গেল হয়ে, আর ফিরবো বউ বাচ্চা নিয়ে একসাথে, ব্যাপারটা জোস হবে না? তোর মিহালের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফিক করে হেসে দেয়, সাথে মিহালও। মিহাল বেডের পাশে পানির গ্লাস হাতে দাঁড়িয়ে আছে, তাই তোর ব্ল্যাঙ্কেটটা শরীরে ভালো করে পেঁচিয়ে হাঁটু মুড়ে বিছানার ওপরেই দাঁড়িয়ে মিহালের গলায় 2 হাত দিয়ে জড়িয়ে ধরে তারপর বলে, আচ্ছা ধরো সত্যি সত্যি আমি কনসিভ করলাম, তাহলে? তাহলে আর কি, ওই যে বললাম বউ বাচ্চার সাথে নিয়ে দেশে ফিরবো। তোর এক হাত দিয়ে মিহালের বুকে একটা আস্তে করে কিল মেরে বলে, আমি ফাজলামি করছি না, সিরিয়াসলি বলছি, বলো না কি করবে? মিহাল এবার ব্ল্যাঙ্কেট সহ তোরের কোমর পেঁচিয়ে নিজের কাছে আরো টেনে এনে বলে, আল্লাহ যদি খুশি হয়ে দেয় তাহলে আমরাও খুশি মনে মেনে নেব, আর যদি না দেয় তাহলে আল্লাহর উপর ভরসা করে থাকবো। মিহালের কথা শুনে তুরের মুখে তৃপ্তির হাসি ফোটে। এরপর তোর মিহালের হাত থেকে ট্যাবলেটগুলো নিয়ে খেয়ে ফেলে। তোর শাওয়ার নিয়ে এসে দেয়ালে লাগানো পুরনো ধাঁচের আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছে। পরনে তার একটা লাল রঙের 3 পিস। এমন সময় মিহাল এসে পিছন থেকে ওকে জড়িয়ে ধরে আর ওর কাঁধে মুখ গুঁজে দেয়। মিহালের হুট করে স্পর্শে তোর কেঁপে ওঠে, হাত থেকে চিরুনিটা নিচে পড়ে যায়। কয়েক মিনিট এভাবে স্থায়ী হওয়ার পর তোর মিহালকে বলে, এই ছাড়ো তো, একটু পর ভার্সিটির জন্য যাওয়া লাগবে, দেরি হয়ে যাবে আমাদের। হুম, কি ছাড়ো, দেরি হয়ে যাবে। এরপর নিচে মিহালের হাত সরিয়ে মিহালের দিকে ঘুরে দাঁড়ায় আর মিহালের চুলে হাত বুলিয়ে বলে, এখন ভার্সিটিতে যাও, বিকেলের দিকে আমরা আজকে ঘুরতে যাব। ছুটি নিয়েছো তো জব থেকে? মিহাল মন খারাপ করে বলে, ছুটি নিয়েছি। কোথাও দেখছো বিয়ের পরের দিন নতুন জামাই বউ ভার্সিটিতে যায়? তোর হেসে ফেলে, বলে, না তো, কোথাও দেখিনি, কিন্তু আমরা যাব। মিহাল তোরের দুষ্টুমির আভাস পেয়ে ওকে কাছে টেনে এনে ওর অধরে নিজের অধর স্পর্শ করে। বিকেলে বাহির থেকে ঘুরে এসে সন্ধ্যায় আবার শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে চুল মুছতে মুছতে বিছানায় বসে তোর। মিহাল অলরেডি অন্য শাওয়ার থেকে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে। হঠাৎ করে তোর বলে ওঠে, আচ্ছা, বাসর রাতে শুনেছি নামাজ পড়তে হয়, কই আমরা তো পড়লাম না। মিহাল মোবাইলের থেকে চোখ সরিয়ে তুরির দিকে তাকায়, এরপর মোবাইলটা বিছানায় রেখে উঠে বসে বলে, বিয়ে পড়ানোর পর মসজিদে উঁচু করে তুমি একটা নামাজ পড়েছিলে না আমার সাথে? ওইটাই বাসার ঘরে পড়ে। বিয়ের সময় এত এত মানুষ থাকিয়েছে, আবার কি উঁচু করে নামাজ পড়াটা বা মেহমান থাকা অবস্থায় ভারী মেকআপ তুলে নামাজ পড়াটাও হয়ে ওঠে না, তাই তারা বাসার ঘরে গিয়ে পড়ে। ওহো, ঠিকই বলেছ, এই জন্য আমার ডাবল মেকআপ করতে হয়েছিল। মিহাল হেসে ফেলে তুরের কথায়। আসলেই তুরকে মসজিদে অজু করে নামাজ পড়ার পর আবার
ওখানে বসেই মেকআপ করতে হয়েছিল। বেচারি তখন মেকআপ করতে চায়নি, কিন্তু ছবি তোলার স্বার্থে জোর করে মেকআপ করেছে, কারণ বিয়ে পড়ানোর আগের জাস্ট একটা দুইটা ছবি তোলা হয়েছিল। আরে লাল শাড়ি পরিহিত অবস্থায় ড্রয়িং রুমে কয়েকটা ছবি তোলা আছে, কিন্তু ওই সময়ে মিহাল তুরের দিকে তাকাতে পারেনি, সবাই একদম ঘিরে ধরার কারণে। তাহলে মাগরিবের নামাজটা পড়ে নাও, অনেকটা দেরি হয়ে গেছে। ডিনারের পর তোর বিছানায় বসা মাত্রই মিহাল ওকে চাপটে ধরে ঘাড়ে মুখ গুঁজে দেয়। আমি একটা কথা ভাবছি। কি? চলো, বাচ্চা নেই। তোর চোখ বড় বড় করে মিহালের দিকে তাকায়। তোরের এভাবে তাকানো দেখে মিহাল বলে, এইভাবে তাকিয়ে আছো কেন? দেখো, বাচ্চা নিলে আমরা বাবা মাকে যেয়ে সারপ্রাইজ দিতে পারবো। মিহাল টেবিল হাসি দিয়ে বলে, চলো তাহলে বাচ্চা নেওয়ার প্রস্তুতি শুরু করি। সকাল 5:30টায় ঘুম থেকে উঠে ওরা দুইজন শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বের হয়, তারপর নামাজ পড়ে নেয়। সকালের 8টার মধ্যে রেডি হয়ে ব্রেকফাস্ট করে বের হওয়ার সময় মিহাল তোরকে বলে, নো পেল। লাগবেও না। বলে চলে যায়, আর মিহাল হাসতে হাসতে সেও চলে যায়। ক্লাস ও জব শেষ করে সন্ধ্যার সময় যখন বাসায় আসে তখন দেখে তোরকে কেমন অস্থির অস্থির লাগছে। তাই দেখে মিহাল জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? এমন অস্থির লাগতেছে কেন? আরে বলো না, শরীর খারাপ লাগতেছে? প্লিজ বলো, এভাবে চুপ করে থাকলে আমি বুঝবো কিভাবে? আসলে কি আসলে বলো? পিরিয়ড। তার জন্য এরকম লজ্জা কুকড়ে চড়ে কি আছে? এটা স্বাভাবিক ব্যাপার। এটা বলতে এত সমস্যা কোথায় তোমার? পেট ব্যথা বেশি করছে? গরম পানি শেক দিবে? দাঁড়াও, আমি গরম পানি ব্যাগে পানি ভরে নিয়ে আসছে। মিহালকে আটকিয়ে তোর চুপ করে আছে। মিহাল ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করে, কি হলো, আটকালে কেন? আর কোনো সমস্যা আছে? তাহলে বলো। তোর কিছুক্ষণ চুপ থেকে বলে, তুমি কালকে রাতে বললে না বেবি নেওয়ার কথা? মিহাল এবার বুঝতে পেরে জোরে জোরে হেসে দেয় আর বলে, এই ব্যাপার? আমি তো ভাবলাম কি না কি হয়ে গেছে। আরে বাবা, এটা ন্যাচারাল। তুমি কি আমাদের জীবনটাই নাটক সিনেমা পাইছো, যে একবার ফিজিক্যাল হইলেই বেবি হয়ে যায়? এসব নিয়ে চিন্তা করো না। আমি গরম পানির ব্যাগ নিয়ে আসছি, এটা দিয়ে শেক দাও, তারপরে গরম দুধ খেয়ে কতক্ষণ ঘুমাও, দেখবে ব্যথা কমে গেছে। মিহাল তোরের মাথায় হাত বুলিয়ে রান্নাঘরে চলে যায় গরম পানি করতে। এরিকের সাথে লিরার কথাবার্তা তেমন হয় না। লিরা এক প্রকার এড়িয়ে চলছে প্রায় 2 মাস যাবৎ এরিককে। টুর ও মিহালের বিয়ের পরের দিন এরিক লিরার পথ আটকে দাঁড়ায়। কি ব্যাপার এরিক, তুমি আমার পথ আঁকলে কেন দাঁড়িয়েছো? দেখো আমার ক্লাস আছে। তোর ইতিমধ্যে ক্লাসে চলে গেছে। এরিক কিছুক্ষণ শান্ত দৃষ্টিতে লিরাকে পর্যবেক্ষণ করে। ওকে বলে, আমাকে ইগনোর করছো কেন? আমি কি করেছি? তুমি কি করবে? তুমি কিছুই করোনি। তাহলে কেন ইগনোর করছো? কোথায় তোমাকে আমি ইগনোর করছি? তোমার সাথে কি আমার ওরকম ভাবে যোগাযোগ আছে যে তোমাকে আমি ইগনোর করব? এরিক একটা হতাশ নিঃশ্বাস ফেলে বলে, আমি কি করছি আমি সেটাই জানতে চাইছি। আগে তো আমার সাথে এমন করতে না। 2 মাস ধরে কি হয়ে গেল যে তুমি টোটালি আমার সাথে কথা বলা অফ করে দিয়েছো? তুমি কি আমার বিহেভিয়ারেও বুঝতে পারো না আমার তোমাকে ভালো লাগে? আমার তো মনে হয়েছিল তুমিও আমাকে কিছুটা পছন্দ করো। লিরা পলকহীন শূন্য দৃষ্টিতে এরিকের দিকে তাকিয়ে আছে। তা দেখে এরিক আবার বলে, দেখো লীরা, তোমার করা এই 2 মাসে ইগনোর আমি এটুকু বুঝতে পেরেছি তোমাকে আমার শুধু ভালো লাগার মধ্যে সীমাবদ্ধ নয়, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ রিলা। নীরা এবার আর সহ্য করতে না পেরে একটু জোরেই বলে, কিন্তু আমি তোমাকে ভালোবাসি না, এমনকি তোমাকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না। এরিক হতভম্ব হয়ে আছে লিরার জবাব শুনে। তারপর কোনো মতে বলে, কারণটা কি জানতে পারি কেন তোমায় আমার ভালোবাসা সম্ভব না? লিরা কি জবাব দেবে ভেবে পাচ্ছে না, তাই মাথা নিচু করে চুপ করে আছে। লিরার এভাবে চুপ করা দেখে এরিক ওর ভাবনার মাঝে বলে, সেদিন মোহাম্মদ অজিলের কথা শুনে তুমি এরকম করছো তাই না? আমি লক্ষ্য করেছি ওই দিনের পর থেকে তুমি আমার কেমন যেন ইগনোর করছো। যদি এইটাই কারণ হয়ে থাকে তাহলে বলবো আমার কোনো পিছুটান নেই। আমার বাবা মা কেউ বেঁচে নেই। বোন এলিনাকে ম্যাক্সের সাথে বিয়ে দিয়ে আমি আমার মতো থাকবো। চাচাকে আমি বলে রেখেছি উনি আমার সিদ্ধান্তে কখনো হস্তক্ষেপ করবেন না। আমি যদি মুসলিম হই তাতেও কি তোমার প্রবলেম হবে আমাকে ভালোবাসতে? লিরা অবাক চোখে এরিকের দিকে তাকিয়ে আছে। কোনো রকম অবাক রেশ কাটিয়ে বলে, দেখো এটা ঠিক না, তুমি আমার জন্য নিজের ধর্ম কেন ত্যাগ করবে? ধর্মত্যাগের বিষয় না। আমি বাবা মা যাওয়ার পর চার্চে যাই না, আজ 15 বছরের বেশি হবে। সেখান থেকে যদি আমি ইসলাম ধর্ম গ্রহণ করি, ইসলামের দিকে যেতে পারি, সেটা কি ভালো নয় কি?
তোমার ভালোবাসা যদি আমি ঈশ্বর বিদেশি থেকে ঈশ্বর বিশ্বাসী হয়ে উঠি, সেটা কি ভালো নয়? লীরা অশ্রুভরা চোখে এরিকের দিকে তাকিয়ে আছে। এরিক এসে লীরাকে নিজের সাথে জড়িয়ে ধরে। আজ থেকে শুরু তাদের নতুন পথ চলা। কেটে গেছে 1 মাসের কিছু বেশি সময়। নীরা ও ইফতির আজকে ঘরোয়াভাবে আকদ ও কাবিন হবে। মিহালের পরিবারও এখানে উপস্থিত। আর তুর ও মিহাল ভিডিও কলে আছে। সুষ্ঠুভাবে নীরা ও ইফতির বিয়েটা সম্পন্ন হয়। ওদেরকে যখন একটা রুমে রেখে আসা হয়, তখন ইফতি নীরার হাত ধরে বলে, তোমার সঙ্গে আমি মৃত্যু আগ পর্যন্ত ছাড়ব না, ভালোবাসি নীরা। নীরাও প্রত্যুত্তর করে ইফতিকে জড়িয়ে ধরে। কিছুদিন ধরে তুরের খুব বমি হচ্ছে, সাথে শরীর খুব দুর্বল দেখাচ্ছে। এগুলো নীরার বিয়ের সম্পন্ন হওয়ার কয়েকদিনের মধ্যেই হচ্ছে। মিহাল অনেক বলে কয়ে ডাক্তারের কাছে নিয়ে গেছে। তোর অবশ্য বাড়িতে প্রেগন্যান্সি কিট দিয়ে টেস্ট করিয়েছিল, রেজাল্ট পজিটিভ এসেছে, কিন্তু তাও অনেক সময় কিটের মধ্যে ভুল রেজাল্ট দেখায়। তাই আজকে শিওর হওয়ার জন্য মিহালের কথাই রাজি হয়ে ডাক্তারের কাছে এসেছে। তোর এখনও মিহালকে প্রেগন্যান্সি কিটের ব্যাপারে কিছু জানায়নি। ডাক্তার কিছু টেস্ট দিয়েছে, সেগুলো করার আধ ঘন্টা পর রিপোর্ট দিবে। তাই ওরা দুইজন করিডোরে বসে আছে। তোর মিহালকে বলে একটু আশেপাশে কেবিনগুলো ওয়ার্ডগুলো দেখছে। আরে মিহাল রিসেপশনে গিয়েছে জানার জন্য রিপোর্ট এসে গেছে কিনা। আধ ঘন্টা হয়ে গিয়েছে। তাই তোর হাঁটতে হাঁটতে বাচ্চাদের ওয়ার্ডের কাছে আসে। বাচ্চাদের দিকে তাকিয়ে থেকে নিজের ডান হাতটা পেটের ওপর রাখে। তারপর ডাক্তার যখন রিপোর্টগুলো দেখে বলছে ইউ আর প্রেগনেন্ট, ঠিক তখন ওর অনুভূতিটা কেমন হবে সেটাই ভাবছে। মিহাল তোরকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। আর মিহালের হাতে রিপোর্ট। মিহাল রিপোর্টটা খুলে দেখতে পারতো, কিন্তু ভয়ে সে খোলেনি, যদি কোনো খারাপ কিছু হয়। তাই ডাক্তারের সাহায্যে জানবে কি হয়েছে তোরের। কংগ্রাচুলেশন মিস্টার মিহাল, ইয়োর ওয়াইফ ইজ প্রেগনেন্ট। 5 সপ্তাহের প্রেগনেন্সি। মিহাল কথাটা শুনে বাকরুদ্ধ হয়ে গেছে। তোর তো নীরবে খুশির অশ্রু চোখ দিয়ে থামছেই না। মিহালের এখনো বিশ্বাস হচ্ছে না যে তারা বাবা মা হতে চলেছে। ডাক্তার আবারও কিছু ইম্পর্টেন্ট টিপস দিল। মিহাল ডাক্তারকে জিজ্ঞাসা করেছিল তোদের কোনো কমপ্লিকেশন আছে কিনা। ডাক্তার বলেছে ওর কোনো কমপ্লিকেশন নেই। বাংলোতে গিয়ে মিহাল সবাইকে খুশির খবরটা দেয়, যা শুনে সবাই অনেক খুশি হয়। এরপর তোরের পরিবার ও মিহালের পরিবার সবাইকে জানানো হয়। তারাও অনেক খুশি ও দোয়া করে। ইনায়া এই খবরটা তানজিনাকে দেয়। তানজিনাও খুশি হয়। আরিফ আর তানজিনার বিয়ে ঠিক হয়েছে পারিবারিকভাবেই। আজকে ইফতি আরিফ ও তানজিনার সাথে তার বউ নীরাকে দেখা করাতে নিয়ে যাবে। নীরা জানে না আরিফের ফিয়ন্সে কে, আর তানজিনাও জানে না ইফতির ওয়াইফকে। আরিফ তানজিনাকে ফোন দিয়ে বলেছে জলদি আসতে। তানজিনা ও আরিফ নির্দিষ্ট জায়গায় আগেই এসে পৌঁছে গেছে। ইফতি ও নীরার আসতে একটু লেট হবে, তাই আরিফ ও তানজিনা কফি অর্ডার করে। জানো মেহবিন, ইফতির প্রথমে ওর বড় শালিকে পছন্দ হয়েছিল। তানজিনা কথাটা শুনে কাহিনীটা জানতে ইচ্ছা করে, তাই জিজ্ঞাসা করে, কি বলো সত্যি? তাহলে ছোট বোনের সাথে বিয়ে হলো কেন? বড় বোনের সাথেই বিয়ে হতো। আরিফ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, বেচারা ইফতি ছেকা খেয়েছিল, তাও পছন্দ হওয়ার 2 দিনের মধ্যেই। তানজিনা নিজের কৌতূহল চেপে না রাখতে পেরে বলে, কেন ছ্যাঁকা খেয়েছিল? ইফতির ওর বড় শালিকে ভালো লেগেছিল মেয়েটার ব্রেন টিউমার সার্জারি করতে যে। আমাদের এক স্যার ইফতিকে ওই মেয়েটার সার্জারি করার 2 দিন আগে মেয়েটার রিপোর্টগুলো দেয়। ইফতি রিপোর্ট হাতে পেয়ে পেশেন্টকে দেখতে গিয়ে পেশেন্টের উপর ক্রাশ খেয়ে বসে, কিন্তু মেয়েটার সার্জারির দিন জানতে পারে মেয়েটা বিবাহিতা আর মেয়েটার বিয়ে হয়েছে 3 দিন আগে। তারপর তো মেয়েটা কোমাতে চলে গেল। মেয়েটার মেজো বোনের সাথে সাক্ষাৎ হয় মেয়েটাকে তার বোন দেখতে আসতে এই নিয়ে। তারপর ইফতি নীরাকে ভালো লেগে যায়, এরপর বিয়ের প্রস্তাব দেয়, আর এরপর তো ওদের প্রায় 3 সপ্তাহ আগে বিয়ে হলো। তানজিনার কাছে কোমা ও নীরার নাম শুনে কিছুটা খটকা লাগে, কিন্তু সে নিজের মনের ভাবনা নিজেই উড়িয়ে দিল, কারণ তোদের তো বিয়ে হলো 2 মাসের কিছু বেশি সময়। তখন ইফতি ও নীরা রেস্টুরেন্টে ঢুকে। তখন তানজিনা ও নীরা একে অপরকে দেখে থমকে যায়। ইফতি নীরার ডান হাত ধরে রেস্টুরেন্টের ভিতর বুক করা টেবিলে নিয়ে যাচ্ছে, আর নীরা ভাবছে, তানজিলা আপু এখানে, মানে ডক্টর আরিফের সাথে তানজিনা আপুর বিয়ে ঠিক হয়েছে?
আর এই ডক্টর আরিফের জন্যই তানজিনা আপু মিহাল ভাইয়াকে বিয়ের পরেও মানতে পারেনি আর ডিভোর্স দিয়ে দিয়েছে। যাক, যা হয়েছে ভালোই হয়েছে। আমার আপু তো ভালো থাকতে পারছে, এটাই অনেক। যে যার জীবনে ভালো আছে। আর এদিকে তানজিনা ভাবছে, নীরাই ডাক্তার ইফতির ওয়াইফ। তার মানে ডাক্তার ইফতি প্রথমে তুরের উপর ক্রাশ ছিল, তারপর তোর বিবাহিত জেনে নীরাকে ভালো লাগা শুরু করে, এরপর ভালোবেসে বিয়ে করে। তুরের অপারেশন হয়েছে 1 বছর আগে, আর সেই সময় তোর অপারেশনের 3 দিন আগে বিয়ে করেছে। কিন্তু কাকে? মিহালের সাথে তো 2 মাস আগে বিয়ে হলো। তাহলে তুরের প্রথম স্বামীকে? ইনু তো আমাকে তুরের যে এর আগে বিয়ে হয়েছে এরকম কিছু বলল না। তুর তো মিহালকে অনেক ভালোবাসে, তাহলে অন্য কাউকে বিয়ে করেছিল কেন? তুরের সাথে কি ওর প্রথম স্বামীর ডিভোর্স হয়েছে? ডিভোর্স যদি না হয়ে থাকে তাহলে তুর যে আবার বিয়ে করলো, সেটাতে তো ঝামেলা হওয়ার কথা। উফ, কিছুই বুঝতে পারছি না। নীরাকে জিজ্ঞেস করতে হবে কৌশলে। ইফতি ও নীরা এসে টেবিলের কাছে দাঁড়ালো, আর তানজিনা ও আরিফ তারাও চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যায়। আরিফ ও ইফতি একে অপরের সাথে হাত মিলিয়ে দুজনের পিঠ চাপড়ায়, যে যার যার চেয়ারে বসে। ইফতি নীরাকে ওদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। নীরা, ও হচ্ছে আরিফ, আমার বন্ধু, আর উনি হচ্ছে তানজিনা, আমার বন্ধুর ফিয়ন্সে। হ্যালো আপু। হ্যালো ভাইয়া। হ্যালো, বিয়ে যে করলা জানতেও পারলাম না নীরা। তানজিনার এই কথা শুনে আরিফ ও ইফতি অবাক হয়ে ওদের দুজনের দিকে তাকিয়ে আছে। নীরা জোরপূর্বক হেসে জবাব দেয়, শুধু পারিবারিকভাবে ও কিছু আত্মীয় স্বজন নিয়েই আকদ ও কাবিন হয়েছে। তোর আপু দেশে ফিরবে, 2 বোনকে একসাথে শ্বশুরবাড়ি পাঠানো হবে। আরিফ অবাক হয়ে বলে, মেহবিন, তুমি ভাবিকে চেনো? তাই তো। নীরা, তুমি যে ভাবিকে চেনো আগে তো বলনি। নীরা মনে মনে ভাবে, আগে জানলে এখানে আসতামও না। হ্যাঁ, নীরা আমার ফ্রেন্ড, তুরের বোন। তানজিনা আপুকে আমি আগে থেকেই চিনি, সে আপু ও ভাইয়ের ফ্রেন্ড। ইফতি নীরার কথা শুনে গোল গোল চোখে নীরার দিকে তাকিয়ে আছে। সে ভাবতেও পারছে না এই সেই তানজিনা যাকে তুরের হাজবেন্ড একসময় ভালোবেসে বিয়ের প্রস্তাব পাঠিয়ে বিয়ে করেছিল, এরপর ডিভোর্স হয়ে যায়। ডিভোর্সের আগেই তুরের সাথে মিহালের বিয়ে হয়েছিল। সেই তানজিনা তার বন্ধুর হবু বউ। তার বন্ধু কি জানে যে তার হবু বউয়ের আগে একটা বিয়ে হয়েছিল? হোক, সেটা শুধু রেজিস্ট্রি বিয়ে তো হয়েছিল। আরিফের ডাকে ইফতির ঘোর কাটে। কি রে, কি খাবে? অর্ডার দে। আর ভাবিকেও বল কি খাবে, অর্ডার দিতে। ভুলে যাস না, আজকে ট্রিট কিন্তু তুই দিবি, তোর বিয়ে উপলক্ষে। আমার ট্রিট আমি পরে দিব। ওরা 4 জন খাবারের জন্য কিছু অর্ডার করে। ভালোই হয়েছে, বল আমাদের দুজনের বই পর্ব পরিচিত। তবে নীরা যদি মেহবিনের বান্ধবী হতো আরো ভালো হতো। সেটা ঠিক, তাহলে 2 বন্ধু 2 বান্ধবী সুন্দর মিলে যেত। কথাগুলো বলে আরিফ ও ইফতি হাসতে থাকে। তানজিনার মাথায় এখনো ঘুরপাক খাচ্ছে তুরের 1 বছর আগের বিয়েটার কথা। কার সাথে 1 বছর আগে তুরের বিয়ে হয়েছিল, আর এরপর আবার মিহালকেই বা কেন বিয়ে করলো? এত প্রশ্ন চেপে রাখতে না পেরে তানজিনা নীরাকে জিজ্ঞাসা করে, আচ্ছা নীরা, আরিফের কাছে শুনলাম তুরের নাকি 1 বছর আগে ওর সার্জারির আগে দিয়ে বিয়ে হয়েছিল, এটা কি সত্যি? তাহলে 2 মাস আগে যে মিহালের সাথে বিয়ে হলো সেটা? প্রশ্নটা শুনে আরিফ ও ইফতির হাসি থেমে যায়। ইফতি ও নীরা একে অপরের দিকে তাকিয়ে আছে, কি জবাব দিবে সেটা ভাবছে। এরই মধ্যে আরিফ বলে ওঠে, কি বলছো মেহবিন তুমি এসব? নীরার বোনের 1 বছর আগে যার সাথে বিয়ে হয়েছিল 2 মাস আগেও প্রথম বিবাহ বার্ষিকীর দিন তার সাথেই বিয়ে হয়েছে। ওদের দুজনের প্রথম বিবাহ বার্ষিকীর জন্য ইফতি ও নীরার বিয়েটা এতদিন পিছিয়ে ছিল। ফাইনালি ওদের বিবাহ বার্ষিকীর 1 মাসের বেশি সময় পর ইফতি ও নীরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। না হলে তো ইফতি ও নীরার বিয়েটা 6 মাস ধরে পিছিয়ে যেত না। নীরার বাবার ইচ্ছে 2 মেয়েকে একসাথেই শ্বশুরবাড়ি পাঠাবে, তাই এখনো অনুষ্ঠান করেনি। তানজিনা এবার বুঝতে পারে কেন মিহাল ওই দিন তাকে রেস্টুরেন্টে ডেকে জানতে চেয়েছিল যে সে তানজিনা কি চায় আর কেন এইরকম বিহেভিয়ার করছে। সম্পর্কটাকে কি
টিকিয়ে রাখতে চায় না, আর কেনই বা মিহাল সব কিছু রেকর্ড করে রেখেছিল? কারণ মিহাল তো আগে প্রথম স্ত্রীর বর্তমান থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করছিল। এগুলো ভাবছে আর মনে মনে তার রাগ হচ্ছে, কারণ মিহাল তাকে ধোঁকা দিয়েছে। সেদিনের মতো সবাই খাওয়া দাওয়া আড্ডা দিয়ে যে যার বাড়ির পথে চলে যায়। তানজিনা বাড়ি গিয়ে ইনায়াকে ফোন দিয়ে এসব কথা বলে। সব শুনে ইনায়া তুরকে ড্রয়িং রুমে ডাকে। তুরের সাথে সাথে সবাই এসে জড়ো হয়। ইনায়া রেগে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলে, এসব কি তোর? তুই মিহালকে আরো 1 বছর আগে বিয়ে করেছিস, তাও তানজিনা ওর স্ত্রী জানা সত্ত্বেও। কিভাবে পারলি নিজের বান্ধবীর স্বামীকে এভাবে বিয়ে করতে? লজ্জা লাগলো না বান্ধবীর ঘর ভাঙতে? এই তোদের মতো মেয়েদের জন্যই এখনকার স্ত্রীরা স্বামীর দ্বারা অবহেলিত হয়, আর স্বামীরা তোদের মতো মেয়ের সাথে পরকীয়ায় জড়ায় যায়। তুই কি বুঝতে পারছিস তুই একটা মেয়ের ঘর ভেঙেছিস, আর সেই মেয়ের ঘর ভেঙে নিজে ঘর জোড়া লাগাইছিস শুধু নিজের একতরফা ভালোবাসার জন্য? এরকমটা করলি তুই। মিহাল কি তখন তোকে ভালোবাসতো? না, মিহাল তখন তোকে ভালোবাসতো না, কিন্তু তুই ঠিকই ওকে তোর নিজের জালে ফাঁসিয়ে ফেললি।